আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এই অধ্যায়টার নাম হচ্ছে প্লান্ট অ্যাসেট। এই অধ্যায়ের মূল কাজটা কি জানেন? অবচয়ের পরিমাণটা নির্ণয় করা। অবচয় মানে কি? আপনারা ছোটবেলা থেকে শিখে আসছেন, কোনো একটা সম্পত্তি ব্যবহার করলে সম্পত্তির যে দিনকে দিন দাম কমতে থাকে, ওই যে যতটুকু দাম কমে ওইটাই হচ্ছে অবচয়। এটা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। তবে অবচয়ের আরেকটা সংজ্ঞা আজকে আপনাদেরকে শিখাই। যেমন একটু আগে বললাম, ব্যবহার করলে সম্পত্তির দাম কমে, যতটুকু দাম কমে অতটুকু অবচয়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, লায়নেল মেসি, শাহরুখ খান, তারা যদি কোনো সম্পত্তি ব্যবহার করে, ওইটার কি দাম কমে না বাড়ে? সেক্ষেত্রে কিন্তু দাম কমে না। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, সংজ্ঞাটা ঠিক আছে, যতটুকু দাম কমে অতটুকু অবচয়, কিন্তু সব ক্ষেত্রে এটা সঠিক না। তাহলে সব ক্ষেত্রে সঠিক কোনটা? সব ক্ষেত্রে অবচয়ের সঠিক সংজ্ঞা হচ্ছে, অবচয় মানে ব্যয় বন্টনের একটা প্রক্রিয়া। একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার বাবা বিদেশ থাকে, আপনার মায়ের জন্য দেশে সে টাকা পাঠায়। এখন আপনার মা বলল যে 1 বস্তা চাল কিনতে 5,000 টাকা লাগবে। তো আপনার বাবা 5,000 টাকা পাঠাইলো। আপনার মা 5,000 টাকা দিয়ে 1 বস্তা চাল কিনলো। এখন এই 1 বস্তা চাল আপনার এবং আপনার মায়ের 2 মাস যায়। এখন 2 মাসে 5,000 টাকা, আপনার মা কি 1 মাস পরে আপনার বাবাকে আবার বলবে যে 5,000 টাকা শেষ হয়ে গেছে? নাকি এই 5,000 টাকার প্রথম মাসে দেখাইব 2,500 টাকা খরচ, কারণ অর্ধেকটা আপনি প্রথম মাসে ব্যবহার করছেন, আবার দ্বিতীয় মাসে 2,500 টাকা দেখাইব। এইভাবে 2 মাসে 2,500, 2,500, 5,000 খরচ দেখানোর পরে তৃতীয় মাসে গিয়ে বলবে আবার চালের টাকা দাও। সে যদি প্রথম মাসে 5,000 টাকা খরচ দেখায় দেয়, তাহলে তো আপনার বাবা সন্দেহ করবে যে এত টাকা পাঠায় যায় কই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কোনো একটা সম্পত্তি আপনি কিনেছেন, ওইটা টিকবে 20 বছর। সুতরাং ওই সম্পত্তি যত টাকাটা কিনলেন, ওই টাকাটা 20 বছরেই ভাগ করে দেখানো উচিত। প্রথম বছরে আপনি খরচ দেখাইলেন 20 লাখ টাকা একটা সম্পত্তির দাম, তাহলে আপনার ওই যে ইনকাম স্টেটমেন্ট, আয় ব্যয় যখন আপনি দেখাইতে যাবেন, বিশাল একটা ব্যয় আপনি দেখাই ফেলছেন, 20 লক্ষ টাকা। তাহলে আপনার মুনাফা তো একবারে শেষ, পুরো লসের দিকে আপনি গেছেন গা। কিন্তু আসলে কি এই প্রথম বছর 20 লাখ টাকা খরচ হয়েছে, নাকি এই 20 লাখ টাকা 20 বছরে খরচ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখায় রাখছেন 1 বছরে? এটা তো হইল না। সুতরাং অবচয় মানে হচ্ছে ব্যয় বন্টনের একটা প্রক্রিয়া। এই যে 20 লাখ টাকা ব্যয় হয়েছে, এটাকে কোন বছর কতটুকু দেখাবেন, এই যে সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে অবচয়। এখন বইয়ের মধ্যে অনেকগুলা সিস্টেম আছে অবচয়ের পরিমাণটা বের করার, মানে কোন বছর কতটুকু ব্যয় বন্টন করে দেখাবেন, এটার অনেকগুলো পদ্ধতি আছে। অবচয় বের করার অনেকগুলো পদ্ধতি। আপনাদেরকে জানেন কতটা পদ্ধতি? আপনাদের কি মেইন বই আছে? অনেকেই আছে বিবিএ করে কিন্তু মেইন বই কিনে না, কোনো রকম একটা গাইড বই বা কোনো সাজেশন বই কিনে এটা দিয়ে সে সারা জীবন চালায় দেয়। এটা আমি একদমই পছন্দ করি না। আপনার শিখার জন্য অবশ্যই মেইন বই থাকা দরকার। এই যে কথাটা বললাম, অবচয় ধার্য করার পদ্ধতি কয়টা? আমার এক ফ্রেন্ড একবার একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছিল, সেখানে জিজ্ঞাসা করছিল অপচয় ধার্যের পদ্ধতি কয়টা। আপনার যেই গাইড বই কেনেন বা আপনি যে সাজেশন বই কিনেন, দেখেন তো সেখানে আছে কিনা অবচয় ধার্যের পদ্ধতি কয়টা। এই কথাটা নাই, কিন্তু মেন বই খুলে দেখেন সেখানে আছে। যাদের যাদের মেন বই আছে কমেন্টে জানায়েন তো অবচয় ধার্যের পদ্ধতি কয়টা। পরের ক্লাসে আমি আপনাদেরকে জানাবো না কে সবচেয়ে কারেক্ট অ্যান্সারটা দিয়েছে। এখন এই অধ্যায়ের মূল কাজটা কি? অবচয়ের পরিমাণ নির্ণয় করা। তবে অবচয় ধার্যের অনেকগুলি পদ্ধতি থাকলেও পরীক্ষায় অঙ্ক আসে 4 থেকে 5টা পদ্ধতিতে। সুতরাং আমরা 4-5টা পদ্ধতি শিখলেই এই অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আজকে আপনাদেরকে আমি কয়েকটা পদ্ধতি শেখাবো, চলুন দেখা যাক। এখানে একটা প্র্যাকটিক্যালি অঙ্ক আপনাদেরকে করে দেখাবো। একদিকে এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আরেকদিকে এই অঙ্কের মাধ্যমে কয়েকটা পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করা আমরা শিখব। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে একটা কোম্পানি আছে, ইউলো কোম্পানি। তারা পারচেস করেছে একটা ফ্যাক্টরি মেশিন। এই মেশিনটার কস্ট, দাম হচ্ছে 18,000 টাকা, এবং এই মেশিনটা ক্রয় করেছে জানুয়ারি 1, 2015 সালে। একটা প্রশ্নের মধ্যে অনেক অনেক তথ্য দেওয়া থাকবে, সব তথ্যের দিকে আমাকে ফোকাস করতে হবে না। প্রথমে যেই তথ্যটাতে ফোকাস করতে হবে, মেশিন যে ক্রয় করলো কত টাকা দিয়ে ক্রয় করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেশিনটা কত তারিখে ক্রয় করেছে। প্রত্যেকটা প্রশ্নে 5 থেকে 6টা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য থাকে। সুতরাং ওইগুলোতে ফোকাস করলেই প্রশ্ন আপনি সহজেই বুঝতে পারবেন। খেয়াল করেন আমার সাথে। এইখানে বলা হয়েছে দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ সলভেজ ভ্যালু অফ টাকা 2,000। এই যে সলভেজ ভ্যালু, এর বাংলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য।
এই জিনিসটা আবার কি অনেকেই জানেন, আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দেই। আপনার বাসায় ফ্যান আছে না, সেই ফ্যান যদি নষ্ট হয়ে যায় আপনি মেকানিকের কাছে পাঠান, আবার নষ্ট হয়ে গেলে আবার মেকানিকের কাছে পাঠান। একটা সময় মেকানিক বলে এটা আর ঠিক হবে না, তখন আপনি কি করেন, ফালাই দেন না, এটা ভাঙ্গারির কাছে বিক্রি করে দেন। ভাঙ্গারির কাছে বিক্রি করে দিলেও তো কিছু টাকা পান, ওই যে যেটা ভাঙ্গারির কাছে বিক্রি করে দিয়ে টাকা পাবেন আর ব্যবহার করতে পারতেছেন না, ভাঙ্গারির কাছে বিক্রি করে দিয়ে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এটা হচ্ছে একটা কথা বোঝার জন্য বললাম। এখন বাস্তবতা কি, প্রত্যেকটা সম্পত্তি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ব্যবহার করা হয়। ধরেন আমি ভাবতেছি এই বোর্ড ব্যবহার করা যাবে 10 বছর, 10 বছর ব্যবহার করলে আমার কাজ হয়ে গেছে। তো 10 বছর ব্যবহার করার পরে যদি আমি এইটা আরও কিছু টাকায় বিক্রি করে দিতে পারি, বিক্রি করে যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য, যার ইংরেজি হচ্ছে সলভেন্স ভ্যালু। সিম্পল কথা, একটা নির্দিষ্ট টাইম ব্যবহার করার পরে ওই জিনিসটা যদি বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়া যায় সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই যে দেখেন আমরা একটু আগে দুইটা তথ্য দেখছি, একটা হচ্ছে সম্পত্তি কত টাকা দিয়ে ক্রয় করছি, 2 কত তারিখে ক্রয় করছি, 3 নম্বর এটা কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কিনা। 4 নম্বর আরেকটা তথ্য, সেটা হচ্ছে এই সম্পত্তির 4 বছর ইউজফুল লাইফ, এটা 4 বছর টিকবে। মনে আছে একটু আগে বলছিলাম একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে, তারা সেট করছে এই সম্পত্তিটা চলবে 4 বছর। 4 বছর ব্যবহার করার পরেও এটা বিক্রি করে দিতে পারবে। বিক্রি করে কত টাকা পাবে, এই যে 2000 টাকা, এই 2000 টাকাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। অলরেডি আমরা 4টা তথ্য পেয়েছি। এরপরে নিচে আরেকটা তথ্য আছে, ডিউরিং ইটস ইউজফুল লাইফ, এই যে 4 বছর সময় এটা ব্যবহার করবে, এইটা মোট 1,60,000 ঘন্টা ইউজ করতে পারবে। এই যে একটা স্মার্ট বোর্ড দেখছেন, যে কোনো স্মার্ট বোর্ড বিক্রি করতে গেলে বিক্রেতারা কি বলে জানেন, এটা 1,00,000 ঘন্টা চলবে, এটা 50,000 ঘন্টা চলবে, একটা ঘন্টা একটা আওয়ার বলে দেয় আর কি। আবার অনেকে বলে দেয় এটা 5 বছর চলবে, এমন করে বলে। আবার অনেকে দুইটাই বলে যে 5 বছর চলবে, 5 বছরের মধ্যে মোটামুটি 50,000 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। এই যে একটা টাইম লিমিট বলে দেয়। আমি যে মেশিনটা কিনলাম 18,000 টাকা দিয়া, এটা কত ঘন্টা চলবে, 1,60,000 ঘন্টা, এবং এটা কত বছর চলবে, 4 বছর চলবে। এই যে দেখেন কয়েকটা তথ্য দেওয়া আছে। এখন এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, এই যে এই তথ্যগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তবে তার আগে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে আমাকে কি রিকোয়ারমেন্ট বের করতে বলছে সেটা একটু দেখি। আমাদেরকে বলা হয়েছে ইনস্ট্রাকশন মানে রিকোয়ারমেন্ট কি কি বের করতে হবে, প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল। ডেপ্রিসিয়েশন শিডিউল মানে হচ্ছে অবচয়ের একটা সারণী বা অবচয়ের একটা তালিকা প্রস্তুত করতে আমার যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা কত বছর টিকবে, 4 বছর টিকবে। আমাকে বলছে একটা ডেপ্রিসিয়েশন শিডিউল, মানে এই 4 বছরে প্রথম বছর কত টাকা অবচয় হবে, দ্বিতীয় বছর কত টাকা অবচয় হবে, তৃতীয় বছর, চতুর্থ বছর, কোন বছর কত টাকা অবচয় হবে, এবং আরও কিছু তথ্য। ডেপ্রিসিয়েশন শিডিউল মানে একটা তথ্য না, কয়েকটা তথ্য আমাকে বের করতে বলবে। আমাদেরকে এখানে দুইটা মেথড বলছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আরেকটা হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। প্রথমে যদি আলোচনা করি স্ট্রেট লাইন মেথড, এই মেথডটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মেথড। ম্যাক্সিমাম পরীক্ষায় যে অঙ্কটা আসবে সেখানে এই স্ট্রেট লাইন মেথডটা থাকার সম্ভাবনা অনেক বেশি। এখন স্ট্রেট লাইন মেথড জিনিসটা কি, স্ট্রেট লাইনের বাংলা হচ্ছে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান। এটা ব্যাখ্যা করে আপনাদেরকে, ধরেন এই বোর্ড আমি ক্রয় করেছি 20 টাকা দিয়া, এবং এই বোর্ডটা 5 বছর টিকবে। তাহলে বলেন তো প্রতি বছর কত টাকা করে ভাগে পড়লো, 20 টাকা দিয়ে কিনছি, 5 বছর টিকবে, প্রত্যেক বছর ভাগে পড়লো কত, 4 টাকা। এক বছর মানে প্রথম বছর আমি ব্যবহার করব, 4 টাকা দাম কমে গেছে, দ্বিতীয় বছর আবার ব্যবহার করব, 4 টাকা দাম কমে গেছে। এইভাবে প্রত্যেক বছর 4 টাকা করে দাম কমতেছে। এমন না যে প্রথম বছর 10 টাকা দাম কমছে, দ্বিতীয় বছর 6 টাকা দাম কমছে, তৃতীয় বছর 2 টাকা দাম কমছে, না, প্রত্যেক বছর দাম কমতেছে, প্রত্যেক বছর অবচয় হচ্ছে। তবে কত টাকা করে, 4 টাকা করে, যে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা কি সমান, এটাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড, যার বাংলা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি অথবা সরল রৈখিক পদ্ধতি। এখন এই স্ট্রেট লাইন মেথডে আমাদেরকে বলছে একটা ডেপ্রিসিয়েশন শিডিউল বের করতে। চলেন আপনাদেরকে ডেপ্রিসিয়েশন শিডিউলটা কিভাবে বের করে তা দেখাই। ডেপ্রিসিয়েশন শিডিউলটা আপনাদেরকে বোঝানোর আগে একটা ছোট্ট ব্যাপার বলি, কোনো কিছু শিখতে হইলে একটু ধৈর্য ধরতে হয়। তাই এই যে আলোচনাটা করতেছি মনোযোগের সাথে ধৈর্যের সাথে দেখেন। এখন স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন শিডিউল বের করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, বার্ষিক অবচয় বের করতে হবে।
বার্ষিক অপচয় মানে প্রতি বছর কত টাকা করে অপচয় হবে। একটু আগে বলছি না, স্ট্রেট লাইন মেথড মানে কি, প্রত্যেক বছর অপচয়ের পরিমাণ সমান। প্রত্যেক বছর একটা অপচয় হবে, ধরেন প্রথম বছর অপচয় হয়েছে 10 টাকা, পরের বছর 10 টাকা হবে, তারপরের বছর 10 টাকা হবে। এখন এই যে প্রথম বছর 10 টাকা অপচয় হয়েছে বা প্রত্যেক বছরে যে 10 টাকা অপচয় হবে, এই 10 টাকা টাকা আপনাকে বের করতে হবে। এবং এটাকেই বলে বার্ষিক অপচয়, যে প্রতি বছর কত টাকা অপচয় হবে। এই বার্ষিক অপচয় বের করার একটা সূত্র আছে। কোন মেথডে? স্ট্রেট লাইন মেথডে। খেয়াল করবেন, স্ট্রেট লাইন মেথডে অপচয় বের করার একটা সূত্র আছে, এবং সেই সূত্রটা হচ্ছে এই যে কস্ট মাইনাস সলভেজ ভ্যালু ডিভাইডেড ইয়ার। আমার যে সম্পত্তিটার কস্টিং কত ছিল? 18,000 টাকা। সলভেজ ভ্যালু কত ছিল? 2,000 টাকা। এবং ইয়ার মানে হচ্ছে এটা কত বছর টিকবে? 4 বছর এটা টিকবে। বাস, এই সূত্র যোগ বিয়োগ করলেই আমরা পেয়ে যাই 4,000 টাকা। প্রত্যেক বছর এটার দাম কত টাকা করে কমবে? 4,000 টাকা। প্রথম বছর 4,000 টাকা দাম কমবে, মানে প্রথম বছর অবচয় কত? 4,000 টাকা। দ্বিতীয় বছর অবচয় কত? 4,000 টাকা। এইভাবে প্রত্যেক বছর অবচয় কত? 4,000 টাকা। প্রত্যেক বছর কি সমান? কোন পদ্ধতিতে সমান? স্ট্রেট লাইন মেথডে, যার বাংলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এখন আমাদেরকে তো ভাই প্রত্যেক বছর অবচয় কত এটা বের করতে বলে নাই, আমাদেরকে বলছে একটা ডেপ্রিসিয়েশন শিডিউল, একটা তালিকা, একটা ছক প্রস্তুত করতে। ওই ছক প্রস্তুত করার জন্য প্রথম ধাপ হচ্ছে এই কাজটা করা, প্রতি বছর কত অপচয় হবে সেটা বের করা। এখন আমাদের যে ডেপ্রিসিয়েশন শিডিউলটা প্রস্তুত করতে হবে, সেই ছকে মোট 4টা ঘর হবে। কোনো কোনো বইয়ে 6টা ঘর করছে, তবে 4টা ঘর করলেই অঙ্ক হয়ে যায়। তো কষ্ট করে কেন 6টা ঘর করবেন? 4টা ঘর করলেই এনাফ। এখন 4টা ঘরের মধ্যে প্রথম যেই ঘর, সেই ঘরটা হচ্ছে বছর। আমরা 2015 সালের জানুয়ারির 1 তারিখে সম্পত্তিটা ক্রয় করেছি। তাহলে 2015 সাল থেকে আমাদের অ্যাক্টিভিটি শুরু। এই যে দেখেন, 2015, 16, 17, 18। এরপরে দ্বিতীয় যেই ঘর সেটা হচ্ছে বিগিনিং ভ্যালু। খেয়াল করে দেখবেন, এখন থেকে মনোযোগ দেওয়ার সময়। 2015 সালের জানুয়ারির 1 তারিখে আমি 18,000 টাকা দিয়ে একটা জিনিস কিনছি। দেখেন, আমি যে একটা মোবাইল কিনলাম, ধরেন এই মুহূর্তে 1 লাখ টাকা দিয়া, এটার দাম কত? 1 লাখ। এই যে 1 লাখ টাকা দাম, এটাই হচ্ছে কি? বিগিনিং ভ্যালু। আমি 2015 সালে যে একটা মেশিন কিনছি, ওইটার বিগিনিং ভ্যালু কত? 18,000 টাকা। এবং 2015 সাল সারা বছর ব্যবহার করার ফলে এটা একটা দাম কমবে না? কত টাকা দাম কমবে প্রতি বছর? ওই যে দেখেন, 4,000 টাকা। এই যে ডেপ্রিসিয়েশন, 4,000 টাকা। 2015 সালে ব্যবহার করলে দাম কমবে কত? 4,000 টাকা। খেয়াল করেন, এখনই খেয়াল করেন, 2015 সালের বিগিনিং ভ্যালু, শুরুতে দাম ছিল 18,000 টাকা, সারা বছর ব্যবহার করলে দাম কমবে কত? 4,000 টাকা। আচ্ছা, একটা মোবাইল ফোন কিনছেন 20,000 টাকা দিয়া, সারা বছর ব্যবহার করলে 3,000 টাকা দাম কমবে, বছর শেষে সেটার দাম কত? 20,000 মাইনাস 3,000 মানে 17,000 টাকা। এইখানেও বছরের শুরুতে দাম কত? 18,000, সারা বছর ব্যবহার করলে অবচয় হবে 4,000। তাহলে বছর শেষে এটার দাম কত? ওই যে দেখেন, এন্ডিং ভ্যালু বা বুক ভ্যালু। বুক ভ্যালু মানে হচ্ছে বছর শেষে এটার দাম কত। বছর শেষে এটার দাম কত আছে? 14,000 টাকা। এই তো, বাস হয়ে গেল। এখন আজকে রাতে আমি যে জামা কাপড় পরে ঘুমাবো, এটা আমার জন্য সমাপনী। পরের দিন সকালে তো ওই জামা কাপড় পরে উঠবো। সুতরাং আজকের জন্য যেটা সমাপনী, কালকের জন্য এটা কি? প্রারম্ভিক। এই যে দেখেন, 2015 সালে যেটা বছরের শেষ, ওইটাই কি 2016 সালে বছরের শুরু, তাই না? এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? 2015 সালে যেটা এন্ডিং ছিল, সেইটাই কি হবে 2016 সালে বিগিনিং, তাই না? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আবার 2016 সালে আমরা দেখি, 2016 সালের শুরুতে সম্পত্তিটার দাম কত আছে? 14,000 টাকা। এবং আবার 2016 সাল ব্যবহার করলে কত টাকা দাম কমবে? 4,000 টাকা। কারণ প্রত্যেক বছর কত টাকা দাম কমবে? 4,000 টাকা। এই কারণে দেখেন, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন কত? 4,000 টাকা। এটাই হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা কি? সমান। এখন চলে আসেন, 2016 সালের শুরুতে দাম আছিল কত? 14,000 টাকা। এবং 2016 সাল ব্যবহার করলে দাম কমবে 4,000 টাকা। তাহলে সারা বছর ব্যবহার করার পরে এন্ডিং ভ্যালু বা বুক ভ্যালু কত? 10,000 টাকা। এটা হচ্ছে 2016 সালের শেষে, তাই না? যেইটা 2016 সালের শেষ, ওইটাই কিন্তু আবার 2017 সালের শুরু।
এইভাবে কিন্তু আমরা চাইলে পুরো ছকটাই করতে পারবো, তাই না? তবে একটা কথা আছে, এখন আপনাদেরকে দেখাই। 2017 সালে বছরের শুরুতে দাম কত? 10,000 টাকা, এবং 4,000 টাকা দাম কমবে, তাহলে বছরের শেষে দাম কত? 6,000 টাকা। এটা হচ্ছে 2017 সালের শেষে, যেটা 2017 সালের শেষ ওইটাই কিন্তু আবার 2018 সালের শুরু। 2018 সালের শুরুতে দাম কত আছে? 6,000 টাকা। কত টাকা দাম কমবে? 4,000 টাকা। তাহলে 2018 সালের শেষে এটার দাম কত আছে? 2,000 টাকা। মনে আছে একটু একটা জিনিস ছিল, সলভেজ ভ্যালু, যে 4 বছর ব্যবহার করার পরেও এটার দাম কত থাকবে? এই যে দেখেন 2,000 টাকা। এই 2,000 টাকার সাথে কিন্তু এটা মিলে গেছে। এই যে 2018 সাল, 18 সালে আপনি ব্যবহার করার পরেও এটার দাম কত আছে? এন্ডিং ভ্যালু 2,000 টাকা। বাস মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আপনার অঙ্ক হয়েছে। এইটাই ছিল এই যে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন শিডিউল প্রস্তুত করা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। প্রথম কাজ হচ্ছে এই যে এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বের করা। পড়ে গেছে তাই না? থাক, সমস্যা নাই। প্রথম কাজ হচ্ছে এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বের করা। দ্বিতীয় হচ্ছে এই ছকটা প্রস্তুত করা। ছকের মধ্যে ঘর কয়টা? 4টা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন চলুন আমরা ওই যে দ্বিতীয় পদ্ধতি ইউনিটস অফ অ্যাক্টিভিটি ওইটা আপনাদেরকে দেখাই। এই ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম অবচয় ধার্য করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা পদ্ধতি অলরেডি শিখছি, স্ট্রেট লাইন মেথড। এখন আমরা শিখব এই অঙ্কের দ্বিতীয় রিকোয়ারমেন্ট, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। এই ইউনিটস অফ অ্যাক্টিভিটি এই জিনিসটা আবার কি? মনোযোগ দিবেন এখন থেকে। ধরেন আমি একটা শরবতের দোকান দিব এবং আমি একটা ব্লেন্ডার ক্রয় করলাম। ব্লেন্ডারটা আমি কিনছি 10,000 টাকা দিয়া, এবং এই ব্লেন্ডার দিয়া 10,000 গ্লাস শরবত বানানো যাবে। ব্লেন্ডার কিনছি কত টাকা দিয়া? 10,000 টাকা। শরবত বানানো যাবে কত গ্লাস? 10,000 গ্লাস। তাহলে বলেন তো, 1 গ্লাস শরবত বানাইতে ব্লেন্ডারের কত টাকা খরচ হইল? 1 টাকা। 10,000 টাকা দিয়া 10,000 গ্লাস। সুতরাং 1 গ্লাস শরবত বানাইতে কত টাকা খরচ হলো ব্লেন্ডারে? 1 টাকা। এই যে দেখেন, প্রথম মাসে আমি 500 গ্লাস শরবত বিক্রি করছি। তাহলে বলেন তো, প্রতি গ্লাসে যদি 1 টাকা হয় তাহলে 500 গ্লাস শরবতে কত টাকা খরচ হলো? 500 টাকা। আবার দ্বিতীয় মাসে আমি 300 গ্লাস শরবত বানাইছি, প্রতি গ্লাসে কত? 1 টাকা। তাহলে দ্বিতীয় মাসে কত? 300 গ্লাস, তো 300 টাকা। এই যে দেখেন, প্রতি ইউনিটে বা প্রতি গ্লাসে কত টাকা খরচ হইতেছে, এটাই হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি। যত ব্যবহার করব তত আমার কি খরচ বাড়তে থাকবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমরা যে সম্পত্তিটা ক্রয় করেছিলাম 18,000 টাকা দিয়া, বলছিল এটা 1,60,000 ঘন্টা ব্যবহার করা যাবে। আচ্ছা, 1,60,000 ঘন্টা ব্যবহার করতে পারবো কত টাকা দিয়া? 18,000 টাকা দিয়া। তাহলে 1 ঘন্টা ব্যবহার করতে আমার কত টাকা লাগবে? আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা বের করা। ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পার আওয়ার বের করতে হবে, এবং এটার সূত্র হচ্ছে কস্ট মাইনাস সলভেজ ভ্যালু ডিভাইডেড ওয়ার্কিং আওয়ার। এখানে কস্টের পরিমাণ হচ্ছে 18,000 টাকা দেওয়া ছিল, সলভেজ ভ্যালু দেওয়া ছিল, ওয়ার্কিং আওয়ার্স দেওয়া আছে। এখানে আমরা পেয়ে গেলাম 0.1 টাকা লাগবে প্রতি ঘন্টায়। আমাদের 1,60,000 ঘন্টা ব্যবহার করতে পারি 18,000 টাকা দিয়া। তাহলে 1 ঘন্টা ব্যবহার করতে কত টাকা লাগবে? এই যে 0.1 টাকা, মানে 10 পয়সা দিয়েই আমরা চাইলে 1 ঘন্টা ব্যবহার করতে পারবো। প্রথম কাজ হচ্ছে এইটা। এখন আমাকে তো এইটা বের করতে বলে নাই, আমাকে বলছে একটা ডেপ্রিসিয়েশন শিডিউল বের করতে। চলেন ওইটা আপনাদেরকে বের করে দেখাই। এখানে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা বছর লাগবে, যেহেতু 4 বছর ছিল, 15, 16, 17, 18। দ্বিতীয় হচ্ছে বিগিনিং ভ্যালু, একটু আগে যেমন করছি এখনো তেমনই। তৃতীয়, এই ঘরটা আমাদের নতুন, ওয়ার্কিং আওয়ার্স দিলাম। ওয়ার্কিং আওয়ার্স এইখানে দেখেন 2015 সালে আমরা 40,000 ঘন্টা ব্যবহার করছি, লিখলাম 40,000। 2016 সালে 60,000 ঘন্টা, এমন করে 17, 18 এই 2 বছরটা আমরা দেখাইলাম। এরপরে কস্ট পার আওয়ার, এই যে এখানে সূত্রের মাধ্যমে বের করছি, প্রতি ঘন্টা মেশিনটা ব্যবহার করলে কত টাকা যাবে। এই যে 1,60,000 ঘন্টা ব্যবহার করলে 18,000 টাকা, 1 ঘন্টা ব্যবহার করলে কত? এই যে 0.1। এটুকু তো বসাইতে পারবেন, সব তো প্রশ্নে দেওয়া ছিল। এরপরে এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কিভাবে বের করবেন? 1 ঘন্টায় খরচ হয় এইটা। 2015 সালে কত ঘন্টা খরচ করছে?
40,000 ঘন্টা, 40,000 গুণ এইটা, বাস হয়ে গেল। আবার 2016 সালে 60,000 ঘন্টা ব্যবহার করছে, 1 ঘন্টায় খরচ কত, এইটা, বাস হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন বের করতে পারি। একটু আগে আমরা স্ট্রেট লাইন মেথড ব্যবহার করছি, সেখানে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি ছিল, সমান, প্রত্যেক বছর একই অ্যামাউন্ট, কিন্তু ইউনিটস অফ অ্যাক্টিভিটি, যত ইউনিট ব্যবহার করবেন তেমন পরিমাণ করে আপনার অবচয় আসবে। যেমন বিদ্যুৎ বিল যেমন ব্যবহার করবেন তেমনই আসবে, এটাও হচ্ছে তেমনই। এরপরে এই বুক ভ্যালু আরেকটা নাম কি, বছর শেষের যে দাম। আশা করি এইটা এখান থেকে সহজে বের করতে পারবেন। একটু আগে যেভাবে বের করছি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। আমরা আমাদের আজকের ক্লাসে দুটো গুরুত্বপূর্ণ মেথড শিখলাম। আমরা আমাদের আগামী ক্লাসে আরও দুইটা মোস্ট ইম্পর্টেন্ট মেথড শিখবো। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।